শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সাথে আছি রঞ্জু ইফতেখার। শুরুতেই শিরোনাম। কারো কাছ থেকে 20% আর বিভিন্ন জাত থেকে যা নিতে পারছে টাকা ছাড়া কোনো আমাকে টাকা দেয়নি। রায়েরবাজার বৌদ্ধভূমি প্রকল্পে জমি হারিয়ে নিঃস্ব 2200 পরিবার। মানবতর জীবনযাপন, ভুক্তভোগীদের আশা দেখাচ্ছে সিটি কর্পোরেশন। চাউলের দাম, তরকারির দাম, মুরগির দাম, সবকিছুতে দাম বেশি, তাহলে আমরা খামু কেমনে? মূল্যস্ফীতি যদি এইভাবে বাড়তে থাকে আমরা যাবো কোথায়? স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। মধ্যবিত্তের সংসারে বাড়তি চাপ, কমলেও ভোক্তা পর্যায়ে আগের দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। উদ্ভাবনী কাজে সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন চান জামায়াত আমির। সাইদের মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান গ্রেপ্তার। আজই তোলা হতে পারে আদালতে। اصلا نمیشه باورم که دیگه نیستی بینمون. ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির কফিন উন্মোচন। তেহরানের রেকর্ড জানাজার প্রস্তুতি, নিরাপত্তা সংখ্যায় অংশ নেবেন না ছেলে মোজতাবা। নাটকীয়তার ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 পর্তুগাল। অস্ট্রিয়াকে উড়িয়ে রাউন্ড অফ 16-এ স্পেন। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের ঠিক পেছনেই গড়ে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশাল ও আধুনিক কবরস্থান। তবে এই নান্দনিক প্রকল্পের আড়ালে চাপা পড়ে আছে 2200 পরিবারের দীর্ঘ 15 বছরের কান্না। জমি হারিয়ে ফ্ল্যাটের আশায় থাকা এই মানুষগুলো একদিকে যেমন দুর্নীতির শিকার হয়েছেন, অন্যদিকে বেঁচে থাকা হাজারো মানুষের জীবনে নেমে এসেছে কবরের নিস্তব্ধতা। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ঘটনার শুরুটা 2010 সালে। সে বছর রায়েরবাজার বৌদ্ধভূমি প্রকল্পের জন্য জমি হারান 2200টি পরিবার, যাদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। সে সময় তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল জমির বিনিময়ে তারা পাবেন নগদ টাকা ও একটি করে ফ্ল্যাট। ফ্ল্যাটের আয়তন হবে 720 স্কয়ার ফিট। 15 বছর পেরিয়ে গেছে, সেই জমি আর ফ্ল্যাটের স্বপ্ন এখনো অধরা। যাতে যাতে জায়গা গেছে প্রত্যেকের একটা করে আপনার দিব, ফ্ল্যাট দিব, কিন্তু এই কথা বললে আমাদের এখানে আন্দোলনটারে দমাইছে। এটা 15 বছরের জন্য আমাদের জায়গা দিবে, ওটা আমি 25,000 টাকা দিয়েছি উকিলরে। ওটা উঠেছি একবার যাই, মনে করেন পরে যাই আমি সিটি কর্পোরেশন যাই অফিসে যাই জমা দিয়ে আইছি, জমা নেয় না, অনেক ঘুরাইছে আমাকে। আর্থিক জন সমস্যাতে মানুষের চলতে সমস্যা, বাসা ভাড়াটা লাগতো না। ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের সাইনবোর্ড লাগাই ছিল। এই সাইনবোর্ড আস্তে আস্তে দেখি এই বছর আসছিল, এরপর এই সাইনবোর্ড নাই। অভিযোগ আছে রাজনৈতিক মতভেদের কারণেই এই ভোগান্তি। জেলা প্রশাসকের অফিসের দুয়ারে দুয়ারে ঘুরছেন ক্ষতিগ্রস্তরা। বিএমপি করার কারণে আর আমাদের টাকা পয়সাগুলো এইভাবেই দেয় নাই, ঘুরাইছে। যারা যৎসামান্য টাকা পেয়েছেন তাদেরও সর্বোচ্চ 15% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। আমাদের জায়গার দাম ছিল 40 লক্ষ টাকা, আমরা পাইছি হইল শতাংশ 3 লক্ষ টাকা। এই টাকা যেভাবে উঠাইছি ওই সরকারের ঘরেই দিয়েই তৈছে। কেউ কাছ থেকে 15%, কারো কাছ থেকে 20%, আর বিভিন্ন জাত থেকে যা নিতে পারছে টাকা ছাড়া কোনো আমাকে টাকা দেয়নি। মানুষে আগে বলতো একবারের টাকা উঠাইতে পার জোতা থাকে না, আমরা যাইতে সিঁড়িয়েই নেই। জমি হারানোদের জন্য ফ্ল্যাটের জায়গাও ঠিক ছিল। রায়ের বাজারে সেই 5 একর জমিতে এখন গড়ে উঠেছে বাস ট্রাকের অবৈধ ডিপো। জমি হারানোদের অনেকেই ঢাকা ছেড়েছেন নিঃস্ব হয়ে, কেউ কাটাচ্ছেন মানবেতর জীবন। 15 বছর জায়গা রাখছো, ওখানে হলো ট্রাক স্ট্যান্ড বানায় রাখছে, আর হলো বিআরটিসি ডিপো বানায় রাখছে, আর রাজাবাগের যে রিস্কা রাখে ওইটা ডিপো বানায় রাখছে। কেন থেমে আছে ফ্ল্যাট নির্মাণ, এই বিষয়ে ডিসি অফিসের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে প্রকল্পটি নিয়ে নতুন আশার বাণী শোনাচ্ছে সিটি কর্পোরেশন। 2200 যে পরিবারের কথা বললেন তাদের বৈধতা আছে। আমি তারপরও কাগজপত্র দেখে যদি বৈধতা থাকে অতি তাড়াতাড়ি যাতে এটা তাদের প্রাপ্যটা তারা পায় সেই ব্যবস্থাটা আমরা করব।
2200টি পরিবারের এই হাহাকার কি তবে শেষ হবে? তারা কি ফিরে পাবে তাদের মাথা গোঁজার ঠাঁই? সমাধানের অপেক্ষায় বঞ্চিতরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ছুটির দিন মানে পরিবারের জন্য সপ্তাহের বাজার। ঠিক বাজারে ঢুকতেই যেন স্বস্তির বদলে দীর্ঘশ্বাস মানুষের। মুরগি, মাছ, সবজি প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই বেড়েছে। মূল্যস্ফীতির চাপে আগে থেকেই নাজুক মধ্যবিত্তের সংসারে নতুন করে যোগ হয়েছে এই বাড়তি চাপ। ছুটির দিনের হাতিরপুল বাজার। সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি। তবে বাজারে এসেও স্বস্তি নেই কারো মুখে। প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে প্রতিটি দোকানেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রোটিনের অন্যতম প্রধান উৎস মুরগির দামই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। ব্রয়লার ও সোনালী দুই ধরনের মুরগিরই কেজিতে বেড়েছে 20 টাকা। সোনালী মুরগি বিক্রি করতেছে 380 টাকা করে, আর 205 টাকা নিচ্ছি গতকালকে ব্রয়লার। কোরবানির মাঝামাঝি যে সময় ছিল ওই থেকে এখন একটু কম আছে। ব্রয়লারটা একটু বাড়ছে আর সোনালীটা আগে থেকে কমছে। আমরা তো মুরগি খাইতেই পারি না, 6 মাস ধরে খাইতেই পারি না, মুরগির যা দাম। মাংসের পর মাছের বাজারেও একই চিত্র। সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা, আর তার প্রভাব পড়েছে দামে। রুই কাতলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা বা তার বেশি। পাঙাশ 350 থেকে 400 টাকা, পাবদা 400 টাকা। ট্যাংরা ও শিং মাছের দাম 800 থেকে 1200 টাকা পর্যন্ত। চিংড়ি ও ইলিশের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বেশিরভাগ মানুষ তো আর এত টাকা পয়সার মালিক না, ফলে দাম বেশি এবং এটা বেশি সংখ্যক লোকের জন্য সমস্যা। রুই মাছ 450 থেকে 500 টাকা কেজি। টোটালি মাছের দামও অনেক বেশি। রুই মাছ বিক্রি হচ্ছে 450, 2.5 কেজি সাইজ। ট্যাংরা মাছ 400 টাকা কেজি। বাজারের রেট যেটা চলতেছে সেই রেটই তো রাখা হচ্ছে। মাছ মাংসের দাম বেশি হলেও মৌসুমি সবজিতে কিছুটা স্বস্তি মিলবে এমন প্রত্যাশা ছিল ক্রেতাদের, কিন্তু সেই আশাও পূরণ হয়নি। করলা, পটল ও ঢেঁড়সের দাম শুরু 60 টাকা থেকে। বেগুন ও শসা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজিও 120 টাকা। তবে বিক্রেতাদের দাবি আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। মধ্যস্বত্বভোগীদেরকে তাদের দৌরাত্ম্য কমালে আশা করা যায় যে ভোক্তা পর্যায়ে এবং যারা উৎপাদন করে উভয়ই লাভবান হবে। বর্ষা সিজন হচ্ছে যে তরিতরকারির দাম কিছুটা বেশি মনে হচ্ছে। এটা 3-4টা বেচা হয় মনে করেন। এই পটলটা কৃষকের থেকে ব্যাপারে কিনে আনে, ওই ব্যাপারের থেকে আরেক ব্যাপারে কিনে আনে, ওই ব্যাপারে টাকা পাঠা, ওইখান থেকে আমরা কিনে আনি। দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাই বাজারে কার্যকর নজরদারি বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সরকার চলতি জুলাই মাসের জন্য দাম কমালেও ভোক্তা পর্যায়ে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। নতুন দাম অনুযায়ী 12 কেজি সিলিন্ডার 1528 টাকায় বিক্রির কথা থাকলেও ভোক্তা পর্যায়ে এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত পরিবহন খরচ এবং নতুন দামের মজুত না আসায় আগের দামই বিক্রি করছেন তারা। বিশ্ববাজারে কমেছে জ্বালানির দাম, যার প্রভাব দেশের বাজারেও। গেল 3 মাসের মধ্যে এখন এলপি গ্যাসের দাম সবচেয়ে কম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এলপিজির এই বড় দরপতনের সুফল এখনও পৌঁছেনি সাধারণ মানুষের কাছে। ডিলার বা পাড়ার দোকানে সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দরে। এতে ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। 1.5 মাস 2 মাস এরকম যায়, এর বেশি তো আর নিতে পারি না। আবার রুম ভাড়া আছে, সব কিছু মিলাইয়া চলতে হয়। তা ওই কারণে হয়েছে সিলিন্ডারের দাম একটু বেশি হয়ে যায়। সিলিন্ডার 1200 কি 1300 টাকা সর্বোচ্চ, এখন তো একটা সিলিন্ডার 1600-1700 টাকা পর্যন্ত নিচ্ছে। সিলিন্ডার আগে কিনছি 1100-1200 টাকা, তখন ভাতের প্লেট 10 টাকা। এখন সিলিন্ডার 1900, এখনো ভাতের প্লেট 10 টাকা। মোদি দিয়ে চালের দাম মতো বাড়ছে, ওটা তার বাড়ে নাই। বাড়তি পরিবহন খরচ ও হাতবদল খরচের কারণেই সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি বিক্রেতাদের। দোকান ভাড়া, কস্টিং খরচ বা সব মিলাই যতটুকু রাখা প্রয়োজন আমরা ততটুকুই বিক্রি করি। আর এখন বর্তমানে গতকালকে যে রেট দেওয়া হয়েছে ওই রেটে তো নতুন মাল এখনো আসে নাই। সরকারি রেট এখনো কালকে ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত যারা ডিলার পয়েন্টে যারা আছে এখনো
তারা এখনো পর্যন্ত মালের দাম আমাদেরকে নির্ধারিত বলেন নাই যে এই দামে এখনো মাল দিতেছি আমরা। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষেরা দেশে বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় নেত্রকোনার চীনামাটির পাহাড় ও প্রাকৃতিক সম্পদ নিয়ে শিল্প বিপ্লবের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়াও জেলার পাহাড়, নদ নদী ও তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়েও আলোচনা করেন জামায়াত আমির। সংবাদ সম্মেলন শেষে নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে যোগ দেন। ইন্ডাস্ট্রিয়াল গোড যেগুলো বলেছেন, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না। সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরাও এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ করছে। উদ্ভাবনী কাজে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে হাওর ও উন্মুক্ত জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত রাখার কথাও জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার বিভিন্ন জেলায় সফরে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নিজ এলাকা ঠাকুরগাঁও সফরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেন স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর তৈরি সলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় মন্ত্রী বলেন, নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী সরকার, সেক্ষেত্রে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর সাথে কথা বলবেন বলেও জানান মন্ত্রী। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরো বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। এই ধরনের কাজগুলোতে যেন কম লোনে আপনার কম ইন্টারেস্টে যেন আপনার লোন দেওয়া যায়, সেই কাজটা করার জন্য। ছুটির দিনে নিজ জেলা লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী চন্দ্রগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন তিনি। এছাড়া দেশের প্রতিটি পরিবারকে সচ্ছল করতে সরকার নতুন পরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের এলাকায় কোনো বাড়ি, কোনো পরিবার অভাবে থাকবে, অনটন থাকবে, সামনের দিকে সেটা আমরা নিশ্চিত করবো যে না, সেই পরিবার উন্নয়নের আওতায় পৌঁছে যাবে। এদিকে যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির নেতা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তপ্ত গ্রীষ্ম, এই গ্রীষ্মকালীন সময় আমরা আরও ভালো সার্ভিস তাদেরকে দিতে পারি, সেই ব্যাপারটা নিশ্চিত করবার জন্য তাদেরকে আরও বেশি আন্তরিক, আরও দায়িত্বশীল হবার জন্য আমরা তাদেরকে বলেছি। অন্যদিকে স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোনা সফরে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় হাওর ও জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত রাখার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। নেত্রকোনা ময়মনসিংহ রুটে বন্ধ থাকা শাটল ট্রেন চালুর ঘোষণা দেন রেল প্রতিমন্ত্রী। জেলেদের জন্য যে তারা যাতে উন্মুক্ত হয় সবার জন্য জলাশয়গুলি, এবং তারা যাতে সহজেই তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে পারে, সেই ব্যবস্থার জন্য কিন্তু আমরা আমাদের লোকোমোটিভ গ্যারেজ এইসব দিক দিয়ে আমরা যাত্রী সেবার এবং স্টেশন আমরা এইসবগুলি দিয়ে এবং কানেক্টিভিটি বাড়ানোর জন্য যে কাজগুলি আছে সেগুলি করছি। মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়গুলোতে পোনা ছাড়ার কথা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মুক্তা আক্তার, স্টার নিউজ। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান। রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে, তবে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। জানান, আজ সিএমএম আদালতে তোলা হবে ফজলুর রহমানকে।
এরপর ২০ জুলাই ট্রাইব্যুনালে অবকাশকালীন ছুটি শেষে মানবতা বিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং দেশটির একটি কারাগারে ৫ বছর কাটাতে হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী। ২৪ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ২ মাসের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন জিএসএ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের দলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। গণসংহতি আন্দোলনের ২ মাসের কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে শোকসভা, সেমিনার, শহীদদের কবর জিয়ারত সহ নানা আয়োজন। দলের নেতারা জানান, ২৪ গণঅভ্যুত্থানের সব শ্রেণীর মানুষ সম্মিলিতভাবে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। এই আন্দোলনকে যারা বিতর্কিত করার চেষ্টা করছে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। পরে বক্তারা আগামী সংসদ অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। বলেন, জুলাই অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ ও নারীদের অবদানকে এখন স্বীকৃতি দেয়া হচ্ছে না। আর যাতে কোনোভাবে কোন নামে নতুন করে ফ্যাসিবাদ কায়েম হতে না পারে, তার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সে সরকার যাতে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এগিয়ে আসে, কোনো অবস্থায় কোনো রকমের প্রতারণা এবং কোনো অবস্থায় ফাঁকির কোনো সুযোগ এখানে নেই। আমরা সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি সীসার চালান জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ব্রিফিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম দফায় ১ কেজি সীসার চালান জব্দ করে সংস্থাটি। পরে সেই সূত্র ধরে কালাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সহদর আহমেদ শরীফি ও মেহদাদ শরীফিকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম সীসা এবং ২০টি হুক্কা উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবৎ ফেসবুক পেজের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে অনলাইনে সীসা ও সীসা সেবনের উপকরণ সরবরাহ করে আসছিল তারা। এই ব্যবসাটা যে বিভিন্ন ধরনের দেশ থেকে সংগ্রহ করে অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে যেটা বললাম আমরা যে সীসা বার এবং বিভিন্ন কুরিয়ার মাধ্যমে তারা পার্সেল দিয়ে এই ব্যবসাটা করছিল। এটার সাথে সম্পৃক্ত আরও আছে। আমরা বড় অঙ্কের একটা লিস্ট পেয়েছি, যাদের ক্রেডিটার লিস্ট এবং পেমেন্ট, যে অনলাইন পেমেন্ট যারা দিত MFS এর মাধ্যমে, যে তারা ডিলিংস করতো, ব্যবসায়ী অবৈধ ব্যবসা চালাতো, সেই তথ্যগুলো আমাদের অনেকগুলো তথ্য আছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি। রংপুর ও লালমনিরহাটে গ্রাম রক্ষা বাঁধে দেখা দিয়েছে বড় ধরনের ধস। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধের উপরে থাকা সড়ক। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ বিভিন্ন নদীর ভাঙনে একের পর এক ঘরবাড়ি বিলীন হচ্ছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিলেও স্থানীয়দের দাবি টেকসই সমাধানের। পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট তিস্তার নতুন বিপদের নাম নদী ভাঙন। রংপুরের গঙ্গাচড়ার মর্নিয়া এবং লালমনিরহাটের খুনিয়াগাছ সীমান্তের তালপট্টি এলাকায় গ্রাম রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। মাত্র ২ মাস আগে নির্মাণ করা বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন। এলাকাবাসীর আশঙ্কা, পানির চাপ আবার বাড়লে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে অন্তত ৪টি গ্রাম। ক্ষতির মুখে পড়তে পারে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে সেখানে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা চান দ্রুত টেকসই সমাধানের উদ্যোগ। এই বাঁধটা ভাঙি যায়, আগে যে দ্বিগুণ ক্ষতি হয়েছিল তার চেয়ে ৪ গুণ ক্ষতি হবে এবং জমি জমাও নষ্ট হবে, বাড়িঘর অনেক
বিলীন হয়ে যাবে। বাঁধ ভাঙার সাথে সাথে পানির তো একটা ঝোঁক আছে, এই ঝোঁক যখনই যাবে রাস্তাঘাট বাড়িঘর যা আছে মানুষের ধ্বংস হয়ে যাবে। একই চিত্র কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকোমর, তিস্তা ও কালজানি নদীর ভাঙনে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি পরিবার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে জেলার ৩৬টি পয়েন্টে প্রায় ১১ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিলমারিতে। ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে নদীগর্ভে গেছে অন্তত ২৫টি বসতঘর। আর উলিপুরের জংলার কুঠি ও বাবুরচর এলাকায় বিলীন হয়েছে আরও ৮টি বাড়ি। প্রতিদিন হয়তো ২-৩ শতক করে যাচ্ছে। আমরা নদীর ধারে এখানে কি করি, এখন কোথায় যাব? সহায়ক সম্পদ যা আছে সব তো চলে গেল। এখন সরকার যদি এটা কেয়ার না নেয় তাহলে আমার বাজিতে আছে, না তাই ভালো। নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ ৩৬টি পয়েন্টে জরুরি ভিত্তিতে প্রতিরোধ কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে ৩৬টি জায়গা আইডেন্টিফাই করেছি যেখানে ভাঙন রয়েছে। আমরা সেগুলোতে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম পরিচালনা শুরু করেছি। বাজেট চাহিদা প্রেরণ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে বাকি স্থানগুলো আমরা কার্যক্রম হাতে নিতে পারবো। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, নগদ অর্থ এবং শুকনো খাবার বরাদ্দ দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। মাহমুদ রফিন, স্টার নিউজ। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই জেগে ওঠে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। নিস্তব্ধতা ভেঙে চুলার ধোয়া, হাড়ির শব্দে শুরু হয় বেঁচে থাকার আরেকটি দিন। এই গল্পের এক নীরব চরিত্র দ্বীপটির বরকুব এলাকার বাসিন্দা ফারিসা বেগম। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই জেগে ওঠে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। নিস্তব্ধতা ভেঙে চুলার ধোঁয়া, হাঁড়ির শব্দে শুরু হয় বেঁচে থাকার আরেকটি দিন। এই গল্পের এক নীরব চরিত্র দ্বীপটির বরকুব এলাকার বাসিন্দা ফারেসা বেগম। পরিবারের জন্য সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত তিনি। মমতায় ভরা হাত, দায়িত্বে ভরা চোখ, সবকিছুই যেন এক চিরচেনা গ্রাম বাংলার সকাল। কিন্তু এই শান্ত ছবির আড়ালে লুকিয়ে আছে এক নীরব আতঙ্ক, অদৃশ্য ভয়, যা প্রতিটি নিঃশ্বাসে মনে করিয়ে দেয় এই ঘর, এই ঠিকানার সামান্য নিরাপত্তা বিলীন হয়ে যেতে পারে উত্তাল জলোচ্ছ্বাসে। হস্টেলে বা কিছু মারা তো পয়সা নাই, নিজস্ব জাঙ্গাল নিহারি তা হারা চিজের ফোয়ারা ফোয়াশাল থাকিম গই হন জাঙ্গা দিব তো নিজের কান থাইমা দিয়ে হনডি কে কথা মনে থাকি দেরি তো ইয়ে নালা বলি বেশি হস্টেল দিয়ে না তো। ফারেসা বেগমের মতো এমন শত শত পরিবারের গল্প কম বেশি একই। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে বারবার ভিটে মাটি হারিয়ে প্রায় নিঃস্ব এই জনপদের অনেক মানুষ। সরকারি সহযোগিতার ঘোষণা এলেও প্রান্তিক মানুষের হাতে পৌঁছাতে সেই সহায়তা যেন হারিয়ে যায় অদৃশ্য পথে। কোন সময় পানি চলে আসতেছে, কোন সময় ছেলে মেয়েকে নিয়ে আমাদেরকে অনেক দূর চলে যেতে হবে সেটা তো আমরা জানি না। থাকি ব্যবস্থা নাই তো বাবা গেলে আবার কে বাগে ঘর নৌকা 10,000 দেড়ে এক তুমি বাঙ্গে আবার এড়ে নদীর পানি গিয়ে দিয়ে আসি এ তুনি আবার আসি ইয়ে তিনবার ইয়ে তো ঠিয়া হইছে না যে বাইরে কান জাহালে এরা তাকি দিয়ে হ্যাঁ শুনলে ছাড়া বাইছে এরা হ্যাঁ সাম বর্ষা হলে পানি আইলে গাট্টি বুঝকে আর তো বিল্ডিংয়ের জায়গা পড়ে। বছরের পর বছর পেরিয়ে গেলেও টেকসই কোনো বাঁধ নির্মাণ করা হয়নি এখানে। জনপ্রতিনিধিদের আশ্বাসে বারবার আশার আলো জ্বলে, আবার নিভেও যায় বাস্তবতার কঠিন দেয়ালে। আমাদের বেরিবাদ হয় না কেন আসে ওরা নেতা, বড় বড় লোক নেতা হলে কে ফেলে। আমরা বেরিবাদ চাইছি, এখন বেরিবাদ দেয় নাই। ওরা বেরিবাদ এখানে আসছে, তারপরে দেয় নাই। ঘূর্ণিঝড়ে 300 ভাঙছে এখানে, মানে থাকি না পারি বছরটি আর কিছু না ভাই ন দে ইতরা দিয়ে হইতরা হাই ফেলা দেরি আর আছে কিছু না ভাই। তবে এবার টেকসই বাঁধ নির্মাণে 1000 কোটি টাকার প্রকল্প নিয়ে মাঠে নামার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। যে জায়গাগুলো বেশি ভার্নারেবল আছে এগুলো আমাদের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, আমরা আমাদের চিফ ইঞ্জিনিয়ার যিনি জোনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনারা ভিজিট করেছেন, কিছু রিকমেন্ডেড করেছেন। ওই জায়গাগুলোতে আমরা কাজ হাতে নিচ্ছি। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বসবাস 1.5 লক্ষাধিক মানুষের। কুতুবদিয়ার মানুষের কাছে ঘর মানে শুধু 4 দেয়াল নয়, ঘর মানে নিরাপত্তা, পরিচয় আর ভবিষ্যৎ। কিন্তু সেই ঘরই আজ সবচেয়ে বেশি অনিশ্চিত। এই মানুষগুলোর ঘরবাড়ি ভাঙার সাথে সাথে ভেঙেছে তাদের জীবনও। প্রশ্ন হলো, এই জনপদের মানুষদের জন্য টেকসই সমাধান কবে হবে? মামুন রশিদ, অভি, স্টার নিউজ,
কুতুবদিয়া, কক্সবাজার। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। কাস্টমস জটিলতার পাশাপাশি বন্দর থেকে পণ্য বের করতেও সীমাহীন প্রতিবন্ধকতার মুখোমুখি হন তারা। এছাড়া সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এই ভোগান্তি আরও প্রকট হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে এবার ডিজিটাল সিস্টেম পুরোপুরি চালু করার পাশাপাশি সকল সেবা সংস্থার কার্যক্রমকে এক ছাদের নিচে আনা হচ্ছে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের লাইফলাইন বলা হয় চট্টগ্রাম বন্দরকে, কিন্তু দেশের বৃহৎ এই বন্দর থেকে পণ্য খালাসে কালক্ষেপণ আর হয়রানির অভিযোগ আছে বন্দর ব্যবহারকারীদের। কাস্টমস জটিলতা, দীর্ঘমেয়াদী ফাইল প্রসেসিং আর সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। এই সংকট নিরসনে বন্দর কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও এতদিন ছিল তা বন্দরের অভ্যন্তরে। এবার বন্দরের বাইরেই নতুন ভবনে সক্রিয় করা হচ্ছে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারকে। এতে পণ্য খালাসের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। সবার ফ্যাসিলিটিস এক জায়গায় নিয়ে এসে, মানে বর্তমান বিশ্বে যে ধরনের প্রযুক্তি আছে সব এখানে রাখা হয়েছে। সো নিরাপত্তার বিষয়তে এখানে একদম আইএসপিএস কোডের অনুসারে আমরা অনুসরণ করে এখানে রেখেছি। বন্দর কর্তৃপক্ষ এটিকে ওয়ান স্টপ সার্ভিস বললেও সেবাগ্রহীতাদের চোখে তা এখনও ওয়ার্কিং লুপ। সংশ্লিষ্টরা বলছেন বন্দর কাস্টমস 24 ঘন্টা খোলা থাকলেও ব্যাংক, বিএসটিআই কিংবা উদ্ভিদ সংগঠনের মতো সংস্থায় একই সময়ে মিলছে না সেবা। ফলে বিভিন্ন সংস্থার অনুমোদনের অপেক্ষায় বন্দরে আটকে থাকে কন্টেইনার। আমাদের সার্ভিস পাওয়ার জন্য যেসব পয়েন্টে আমাদেরকে যেতে হয় সেটা ওয়ান স্টপেই চলে আসা উচিত। অন্যদিকে সময় মতো পণ্য ডেলিভারি না পাওয়ায় ব্যবসায়ীদের দিতে হচ্ছে ড্যামারেজ চার্জ, যার চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। শুধুমাত্র ব্যাংক খুলে রাখলাম, কাস্টম খুলে রাখলাম সেটা না, যারা আমদানিকারক রপ্তানিকারক তারাও কিন্তু এই ছাতার নিচে আসতে হবে। সব কিছু মিলে এই ওয়ান স্টপ সার্ভিসটা শুধু মুখে কথা বললে চলে হবে না, এটার সুফল আদায় করার জন্য একটা প্রকৃত পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না হলে ওয়ান স্টপ সার্ভিসের সুফল মিলবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দেশের বাজারে ভরিতে 4,374 টাকা বাড়ল স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,18,291 টাকা, 18 ক্যারেট 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকা। শুক্রবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। দর্শক, সাপ্তাহিক ছুটির দিন এমনিতেই ভিড় থাকে পর্যটন নগরী কক্সবাজারে। সে খবর জানবো, আমাদের সহকর্মী সেখান থেকে যুক্ত আছেন মুহিবুল্লাহ। মুহিব, আজকে ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজারে আপনি সমুদ্র সৈকতে আছেন, দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ অনেক দর্শনার্থীর উপস্থিতি। এখন তাদের ব্যবস্থাপনায়, পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা কেমন লক্ষ্য করছেন এবং সংশ্লিষ্টদের যে ব্যবসা বাণিজ্য সেটাই বা কেমন চলছে জানাবেন। রঞ্জু, আসলে গেল কয়েকদিন টানা বৃষ্টি ছিল কক্সবাজারে, সেই হিসেবে পর্যটকের চাপটা খুবই কম ছিল। এখন গতকাল থেকে মূলত বৃষ্টি থেমেছে, আজকে সকালেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। গতকাল থেকে যেহেতু সাপ্তাহিক ছুটি শুরু হয়েছে, সেই হিসেবে কক্সবাজারে কিন্তু সাপ্তাহিক ছুটিতে পর্যটকরা আসতে থাকেন। সেই হিসেবে আমরা পর্যটক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন আজকে শুক্রবার যারা মূলত সাপ্তাহিক ছুটি উপভোগ করতেই কক্সবাজারে চলে আসেন, বিশেষ করে ট্রেন, বিমান এবং বাস যোগে তারা আসলে চলে আসেন। আমরা দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে তারা কিভাবে কক্সবাজারকে উপভোগ করছেন, কেমন লাগছে। আসলে খুব আনন্দ লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে সাগর উপভোগ করে। আমরা আজকে 4-5 দিন হয়েছে, আজকে চলে যাব, মনটা খুবই খারাপ। আপনার কেমন লাগছে যে কক্সবাজার? খুবই ভালো লাগছে, আমরা প্রায় বছরে 2-3 বার আসা হয়, অনেক ভালো লাগতেছে এক কথা। কোথায় কোথায় যাওয়া হয়েছে মূলত? কোথায় কোথায়? হিমছড়ি, পাটুয়া টেক, দোলনা বিচ আর অনেক অনেক জায়গায় যাওয়া হয়েছে। কোনো অভিযোগ আছে কোনো কিছুতে? কোনো ঝামেলা না।
কোনো অভিযোগ নেই, ভালো লাগতেছে, রিফ্রেশ হতে আসছি, পুরা রিফ্রেশ, ভালো লাগতেছে অনেক। ধন্যবাদ আপনাদেরকে। আর রঞ্জু, আসলে শুনছিলাম দুজনের সাথে কথা বলছিলাম, মূলত কক্সবাজারের যে নিরাপত্তা ব্যবস্থা সার্বিকভাবে একটু নাজুক পরিস্থিতি রয়েছে। গেল কয়েক মাসে ব্যাপক হত্যা এবং ছিনতাইয়ের ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছে। তবে পর্যটন সংশ্লিষ্ট যে এলাকাগুলো রয়েছে সেখানে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন একজন, তার নেতৃত্বে কিন্তু সার্বক্ষণিক তৎপরতার কথা আমাদেরকে জানানো হয়েছে। গেল কয়েক মাস ধরে আমরা আসলে হোটেল মোটেলে হয়রানির যেই প্রশ্ন দাঁড়িয়েছিল সেগুলোও কিন্তু আমরা পাইনি, ঈদের ছুটিতেও পাইনি। এবং গেল কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি ছিল, পর্যটকের চাপটা খুবই কম ছিল। আজকে থেকে পর্যটকের চাপটা আবারও বেড়েছে। এই ছিল আসলে কক্সবাজারে যে সাপ্তাহিক ছুটিতে পর্যটকের ভিড়ের সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সকাল 9:30টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে 6টা পর্যন্ত। শুরু থেকে 2 প্যানেলের প্রার্থীদের উপস্থিতিতে FDC প্রাঙ্গণ মুখর হয়ে উঠলেও ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। এবার প্রার্থী তালিকায়ও নেই বড় কোনো তারকা, তাই ভোট ঘিরে FDC-তে চিরচেনা উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে। তারপরও ভোট উৎসবে মিলিত হয়ে উচ্ছ্বসিত চলচ্চিত্রের পরিচিত মুখেরা। এবার 7 জন স্বতন্ত্র প্রার্থীসহ 21টি পদে লড়ছেন 2 প্যানেলের মোট 49 জন প্রার্থী। মুখোমুখি শিবা শানু জয় চৌধুরী প্যানেল এবং আরমান মুক্তি প্যানেল। মোট ভোটার সংখ্যা 573 জন। নির্বাচনে যে প্যানেলই জয়ী হোক, একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন 2 প্যানেলের প্রার্থীরা। সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি হয়তো বা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পারবো। সেটার জন্য নতুন নেতৃত্বের দরকার এবং সবার সঙ্গে বোঝাপড়াটা ভালো থাকতে হবে। নির্বাচনী আমেজ খুবই ভালো মনে হচ্ছে, কারণ আসলে নির্বাচন আমরা হারি জিতি সেটা তো না, অনেক দিন পর আমাদের পরিবারের লোকগুলির সাথে আমাদের দেখা হয়। এমনি পরিবেশ আনডাউটলি ইজ ভেরি গুড। আমি প্রথমে বলেছি আনডাউটলি গুড, চমৎকার লাগছে। এটা যে পরিষদ, আমরা কিন্তু ভাই বোন, আমরা সবাই কিন্তু শিল্পী, এই একই জায়গায়, এই একই FDC। যারা আসবে তারা নতুন করে তৈরি করুক চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে, দেশের মানুষ দেখুক আমরা পরিবর্তন করতে পারি। দর্শক, জানাচ্ছিলাম যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ পনেলের কাছ থেকে জানতে চাইব, এখন পর্যন্ত 2:30 বাজে, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, ভোটার উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? 6টা পর্যন্ত যদিও সময় দেওয়া হয়েছে, এখন পর্যন্ত ভোট কাস্টিংয়ের হারটা কেমন লক্ষ্য করছেন জানাবেন। রঞ্জু, মাঝখানে 1 ঘন্টার জুমার নামাজের বিরতি ছিল, সেই বিরতির পর আবারও এখন ভোট গ্রহণ শুরু হয়েছে। আর বিরতির আগ পর্যন্ত আমরা জানতে পেরেছি সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সব মিলিয়ে 100-র কাছাকাছি ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেটা পুরোপুরি ভোটের পার্সেন্টেজের হারে 20%-এর মতো বলা যায়। আপনি জানেন যে এবার নির্বাচনে সর্বমোট ভোটারের সংখ্যা 573 জন, সেই হিসেবে আসলে ভোট কাস্টিংয়ের হারটা খুবই কম। এবং আমরা সকাল থেকে এই চিত্রটি দেখতে পেরেছি। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কিছুক্ষণ পরপর হয়তো বা 1-2 জন করে ভোটার আসছেন, তারা ভোট দিয়ে যাচ্ছেন। খুব একটা দীর্ঘ লাইন আমরা এখানে দেখতে পাইনি। তো তখন প্রার্থীরা বলছিলেন যে যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজের পরেই হয়তোবা ভোটাররা আসবেন এবং তখনই ভোটার একটা ভিড় লক্ষ্য করা যাবে, এবং সেটি হয়েছে। কিছুক্ষণ আগে 2টার সময় যখন আবার ভোট গ্রহণ শুরু হয়, তখন আমরা একে একে বেশ কিছু কয়েকজন বর্ষিয়ান অভিনেতা এবং কয়েকজন পরিচিত মুখকে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বলতে গেলে যদি আমরা আলমগীর কথা বলি, নায়ক আলমগীর এসেছেন কিছুক্ষণ আগেই ভোট দিতে। তারপরেই এসেছেন নায়ক ওমর সানি এবং আরেকজন নায়ক এসেছেন নায়ক উজ্জ্বল, তিনি এসেছেন ভোট দিতে। এভাবে একে একে আরও অনেকজন এসেছেন। যদি বলি সেক্ষেত্রে ববিকে এর আগে দিঘিও এসেছেন ভোট দিতে। তো মাত্র তো আসলে জুমার নামাজের পরের যে এই পর্বটি ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে। তবে সবার মুখে একটি বিষয়, বিগত 2 নির্বাচনের দিকে তাকালে আমরা যে বিশৃঙ্খলা দেখতে পেয়েছি ভোট গণনা নিয়ে কিংবা ভোট টাকা দিয়ে ভোট কেনার বিষয়ে, সেই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমরা এখন পর্যন্ত আজকের নির্বাচনে দেখিনি, বা কোনো ধরনের অভিযোগও 2 প্যানেলের পক্ষ থেকে দেখিনি। এখনও কয়েক ঘন্টা, 4 ঘন্টার মতো বাকি আছে, সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট কাস্টিংয়ের সময় রয়েছে। তাহলে হয়তো বা বোঝা যাবে যে শেষ পর্যন্ত আসলে ভোট কতটুকু কাস্টিং হয়। রঞ্জু, পনেল, আপনাকে ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের 4 মাস পর অবশেষে প্রকাশ্যে আনা হলো আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বৃহস্পতিবার রাতে ইরানের বিপ্লবী এই সর্বোচ্চ নেতার কফিন আনা হয় জনসম্মুখে। এ সময় কান্নায় ভেঙে পড়েন হাজার হাজার ইরানি।
আগামীকাল তেহরানে হবে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি জানাজা ঘিরে হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি খারাপ হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। শেষ যাত্রার আগে জনসমক্ষে বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার হুঙ্কারে কেঁপে উঠত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আজ তিনি নীরব। 4 মাস আগেই গত 28 ফেব্রুয়ারি এই কণ্ঠকে চিরতরে নিভিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও তার দেশপ্রেম ও চেতনা ছড়িয়ে আছে কোটি কোটি জনতার মাঝে। প্রিয় নেতাকে হারিয়ে তাই শোকাহত গোটা জাতি। বৃহস্পতিবার রাতে তেহরানের ইমাম হুসেইনি কমপ্লেক্সে নেওয়া হয় আলী খামেনির মরদেহবাহী কফিন। তবে তার আগেই তেহরানের বিভিন্ন রাস্তায় জড়ো হয় হাজারো ইরানি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের মহান নেতার জানাজায় যাচ্ছি, ভাবলেই বুকটা ভারী হয়ে উঠছে। আমি কিছুদিন আগেই আমার নিজের বাবাকে হারিয়েছি, এখন ঠিক একই রকম পাথর চাপা কষ্ট পাচ্ছি। মনটাকে একটু হালকা করতে তাই রাস্তায় নেমে এসেছি। শনিবার তেহরানে শুরু হবে খামেনির জানাজা। এরপর কোম, নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে তার জন্মশহর মাশহাদে। 9 জুলাই সেখানে দাফনের মধ্য দিয়ে শেষ হবে 6 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। এরই মধ্যে তেহরানে অনুষ্ঠিত হয়েছে নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির স্ত্রী জাহারা হাদ্দাদ আদেলের বিদায়ী অনুষ্ঠান। 28 ফেব্রুয়ারির হামলায় তিনিও নিহত হন। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাবার জানাজায় মোজতাবা প্রকাশ্যে উপস্থিত নাও হতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর প্রধান আহমেদ বাহেদিকে খামেনির কফিনের পাশে দেখা গেছে। যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম প্রকাশ্যে আসা। এদিকে খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। জানাজা ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি ও পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আলী খামেনি। তাই তার জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ পথ চলার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে তেহরান। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরপর 2টি ভয়াবহ রাত পার করেছে কিয়েভের বাসিন্দারা। বুধ ও বৃহস্পতিবার রাতে চালানো ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত 40 জন। কিয়েভ সহ 6টি শহরে ছুড়েছে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া 5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলার নিন্দা জানিয়ে মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন তিনি। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাতভর চলা রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন। কিয়েভকে লক্ষ্য করে অন্তত 70টি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে 5 শতাধিক ড্রোন। হামলার খবর পেয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিস্ফোরণে আমার বাড়ির দরজা উড়ে যায়। আমরা পার্কিং গ্যারেজে আশ্রয় নিয়েছিলাম। বিস্ফোরণের পর বাইরে এসে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। হামলার আশঙ্কায় রাতেই ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকদিন আগেই যুদ্ধবন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রেমলিন। এর মধ্যেই এমন ভয়াবহ হামলা। শহরের 20টিরও বেশি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবাসিক ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুলেন্স স্টেশন, গবেষণা প্রতিষ্ঠান, হোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়। এই অস্ত্রই কেবল মানুষের জীবন বাঁচাতে পারে। শুধু কিয়েভ নয়, খার্কিভ, সুমি, জাপোরিঝিয়া, দনিপ্রো, পেট্রোভস্ক ও চেরাকাসি অঞ্চলও হামলার শিকার হয়েছে। জীবন বাঁচাতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বাসিন্দারা।
পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনও। রাশিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। এতে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়ায় তৈরি হয়েছে জ্বালানি সংকট। এমনকি ভারত থেকে পেট্রোল আমদানি করতে হচ্ছে মস্কোকে। ইফাতিরা, স্টার নিউজ।